আজকে আপনাদের সামনে এমন একটা বিষয় প্রেজেন্টেশন করব, খুবই একটা পৃথিবীর মধ্যে খুব একটা আশ্চর্য জিনিস, যে জিনিসটা এই মডার্ন লাইফস্টাইল ডিজিজে ভোগার কারণে আজকে আমরা বিভিন্ন রকমের ডিজিজগুলো, সুগার, প্রেশার, কোলেস্ট্রল, থাইরয়েড, গলব্লাডার স্টোন, কিডনি স্টোন এবং নিউরোলজিক্যাল বিভিন্ন রকমের ডিজিজ, এই সমস্ত ডিজিজের হাত থেকে রেহাই পাওয়ার জন্য এমন একটা বিস্ময়কর জিনিস আমাদের সামনে এসেছে, যে জিনিসটা না বললেই নয়। আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। যাই হোক, সেটা হলো মরিঙ্গো অর্গানিক্স এর সেলেরিক্স। এটা ম্যানুফ্যাকচারিং ইউনিট ফেসিলিটি দেখুন, সব থেকে গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে ফেসিলিটি ইন ফ্লোরিডা, অর্থাৎ এই যে প্রোডাক্ট ফ্লোরিডাতে ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে, যেখানে সব থেকে গুরুত্বপূর্ণ যে হেলথ ফর্মুলেশনটা CGMP অর্থাৎ কারেন্ট গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস অ্যান্ড FDA সার্টিফাইড, অপারেট বাই এক্সপিরিয়েন্স অ্যান্ড প্রফেশনাল টিম। তাহলে বুঝতেই পাচ্ছেন যে এমন একটা প্রোডাক্ট এবং এমন একটা হেলথ ফর্মুলেশনের একটা জিনিসের আজকে প্রেজেন্টেশন করবো আপনাদের সামনে, যেটা হচ্ছে FDA অ্যাপ্রুভ, ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এবং NCF অ্যাপ্রুভ, এবং তার সাথে সাথে সব থেকে গুরুত্বপূর্ণ মরিঙ্গো অর্গানিক্স এর যে সার্টিফিকেশন, সেটা হচ্ছে সব থেকে এই ম্যানুফ্যাকচার ইউনিটের USDA সার্টিফাইড, অর্থাৎ ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার। এইরকম একটা পৃথিবীর মধ্যে একটা আশ্চর্য জিনিস, যে জিনিসটা আজকে আমাদের সামনে এসেছে এবং সেটা আজকে অনেকেই ব্যবহার করে দারুণ সুফল পেয়েছে। সেই বিষয় নিয়েই আজকে আপনাদের সাথে বিস্তারিত কথা বলবো। এবং শুধু তাই নাই, এটা হচ্ছে NIN অ্যাপ্রুভ এবং ইন্ডিয়ান কাউন্সিল মেডিকেল রিসার্চ দ্বারা এটা সাপোর্টেড, এবং তার সাথে সাথে সব থেকে গুরুত্বপূর্ণ যে সার্টিফিকেশনটা আছে সেটা হলো CFTRI অর্থাৎ সেন্ট্রাল ফুড টেকনোলজিক্যাল রিসার্চ, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ। এই এতগুলো যে সার্টিফিকেশন, এগুলো খুবই দুর্দান্ত। কারণ হচ্ছে যে আমরা যে সমস্ত সচরাচর হেলথ ফর্মুলেশন গুলো দেখতে পাই, তাতে কিন্তু এই সমস্ত সার্টিফিকেশন গুলো দেখা মেলা ভার দেখতেই পাওয়া যায় না। তো যাই হোক, এইরকম একটা বিস্ময়কর একটা আবিষ্কার আমাদের সামনে এসেছে এবং সেটা ব্যবহার করে প্রচুর লোক সুফল পেয়েছে। এবং শুধু তাই না, দেখুন, যখন মানুষ দুরারোগ্য ব্যাধিতে ভোগে, এই দুরারোগ্য ব্যাধির যখন আর কোনো চিকিৎসা থাকে না, যখন শেষ অবস্থা, সেই সমস্ত রোগীর ক্ষেত্রে অথবা অর্গান ট্রান্সপ্লান্টেশন যখন করা হয়, যখন পরিস্থিতিতে যে একজন রোগী বা একজন মানুষ যখন শয্যাশায়ী হয়ে যায়, তার কোনো অবস্থাতেই তাকে রিকভারি করা সম্ভব নয়, ঠিক সেই টাইমেই এই স্টেম সেল টেকনোলজির মাধ্যমে তাকে আবার পুরোপুরি, যদি সঠিক পদ্ধতিতে এটা গ্রহণ করতে পারে, তাহলে পুরোপুরি কিন্তু নর্মাল অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব। এইটাই হচ্ছে স্টেম সেল টেকনোলজির একটা বিশাল বড় অবদান। সেই স্টেম সেল টেকনোলজি কোথায় প্রয়োগ করা হয়েছে দেখুন, এখানে যে প্লান্ট বেস যে সেলেরিক্স, সেই সেলেরিক্স প্রোডাক্টের ভিতরে বা সেলেরিক্স হেলথ ফর্মুলেশনের ভিতরে কিন্তু এই গুণগুলো বিদ্যমান। এই যুগান্তকারী এটা আবিষ্কার, এই স্টেম সেল টেকনোলজির আবিষ্কারের মাধ্যমে এটা তৈরি করা সম্ভব। এই স্টেম সেলে যদি নিউক্লিয়াসের অংশে ফাঁকা থাকে, সেই জন্য যে কোনো সেলে কিন্তু কনভার্ট হতে পারে, তার ফলে আবার নতুন করে তার সেই রোগীর বা পেশেন্টের জীবন দান করে। অর্থাৎ অক্সিজেন রেডিকাল অ্যাবজর্পশন ক্যাপাসিটি মেজারিং অফ অ্যান্টিঅক্সিডেন্ট মাইক্রোমোল TE বাই 2.1G, অর্থাৎ বুঝতেই পাচ্ছেন এই সার্ভিং ইউনিটে এটা মেজারমেন্ট করা হয়। তো সেই রকম ভাবে একটা দুর্দান্ত একটা জিনিস, যেটা অভাবনীয় ভাবে কাজ করে আমাদের শরীরে, হেলথের বেনিফিটের কাজ করে, এবং সেইগুলো বিস্তারিত ভাবে আপনাদের সামনে আজকে বলবো। আপনি এই ভিডিও দেখছেন কারণ আপনি আপনার সার্বিক স্বাস্থ্যের উন্নতি এবং তা বজায় রাখার জন্য উদ্বিগ্ন। যিনি এই প্রোডাক্টটা আবিষ্কার করেছেন তিনি হলেন ডক্টর করেন ভিয়েরা। তিনি PhD বায়োকেমিক্যাল বিজ্ঞানী, মরিঙ্গো অর্গানিক্স এর মুখ্য বৈজ্ঞানিক পরামর্শদাতা। তিনি 25 বছর রিসার্চ করার পরে এরকম একটা প্রোডাক্ট বা এরকম একটা হেলথ ফর্মুলেশন আজকে সারা ভারতবর্ষ তথা সারা পৃথিবীর ইতিহাসে বিরল দৃষ্টান্ত সৃষ্টি করেছে। তিনি একটি যুগান্তকারী আবিষ্কারের সাথে আজকে আমাদের পরিচয় করাতে চান। দেখুন, সেটি হলো সেলেরিক নামক একটি হেলথ ফর্মুলেশন। সেলেরিক নামক একটি হেলথ ফর্মুলেশন, যেটি ভূমি এবং সমুদ্র থেকে উদ্ভূত উপাদান সমূহের একটি আদর্শ মিশ্রণ। আমাদের অর্থাৎ যুগান্তকারী এই সেলেরিক এর প্রধান কাজ হলো আমাদের শরীরের মধ্যে স্টেম সেল উৎপন্ন হওয়া বৃদ্ধি করা, টি সেল এবং NK সেল ন্যাচারাল কিলার সেলের সংখ্যা বৃদ্ধিতে সাহায্য করা। কোষ কি? প্রতিটি অঙ্গ কোষ নিয়ে গঠিত
এটি শরীরের গঠন প্রদান করে, খাদ্য থেকে পুষ্টি উপাদান সংগ্রহ করে এবং সেগুলোকে শক্তিতে রূপান্তরিত করে, নির্দিষ্ট কার্যাবলী সম্পন্ন করে। আকাশে দেখতে পাওয়া তারার সংখ্যার চেয়েও শরীরে কোষের সংখ্যা অনেক বেশি, প্রায় ট্রিলিয়ন কোষ আছে। আমাদের শরীরে দুই ধরনের কোষ আছে, একটা হলো স্বাভাবিক কোষ, অপরটি হলো স্টেম কোষ। স্বাভাবিক কোষ কি? স্বাভাবিক কোষ হলো সেই সব কোষ যা দেহের কোনো নির্দিষ্ট কাজ করার জন্য স্বকীয় বৈশিষ্ট্য সম্পন্ন থাকে। মানব দেহের প্রায় 40 ট্রিলিয়ন কোষ আছে, প্রায় সেগুলোর বেশিরভাগই হলো স্বাভাবিক কোষ। স্বাভাবিক কোষ হলো বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন, সেগুলোর অন্য কোনো প্রকারের কোষে বিভাজিত হওয়ার ক্ষমতা নেই। আমাদের দেহে 200 ধরনের অর্থাৎ 200 ধরনের কোষ আছে, যেমন অগ্নাশয় কোষ, আরবিসি, ডাব্লিউবিসি, পেশি, ত্বক, হার্ট প্রভৃতি অনেক কোষ আমাদের দেহের নির্দিষ্ট ধরনের কাজ করার জন্য বিশেষ রূপে বৈশিষ্ট্য সম্পন্ন এবং সেগুলো বাকিদের থেকে সম্পূর্ণ আলাদা। উদাহরণস্বরূপ বলা যেতে পারে অগ্নাশয়ের কোষ শুধুমাত্র অগ্নাশয়েরই কাজ করে। স্নায়ু কোষ মস্তিষ্ক ও সুষুম্নাকাণ্ডের কাজের সঙ্গে যুক্ত। সুস্থ কোষ ক্ষতিগ্রস্ত হয়ে গেলে সেগুলো নিজেরাই নিজেদেরকে মেরে ফেলে, এটাকে বলা হয় অটোফেজি। আপনারা অনেকেই জানেন অটোফেজি পদ্ধতির মাধ্যমেও কিন্তু এই বিভিন্ন রকমের যে সেলগুলো যখন অসুস্থ হয় তখন কিন্তু এই পদ্ধতিতে অটোফ্যাগি পদ্ধতির মাধ্যমে কোষগুলোকে নষ্ট করে এবং শরীরকে সুস্থ রাখে এবং সেই জায়গায় নতুন সুস্থ কোষ জন্মায়। সুস্থ কোষগুলো একটি নিয়ন্ত্রিত পদ্ধতিতে বৃদ্ধি হয়, কিন্তু কখনো কখনো এই সকল কোষের মধ্যে পরিবর্তনের কারণে সেগুলো অনিয়ন্ত্রিতভাবে বাড়ে। ফলস্বরূপ একটি পিণ্ড বা টিউমার বা ক্যান্সার কোষের সৃষ্টি হয়। স্টেম সেল কি বা স্টেম কোষ কি? স্টেম কোষ বিভাজনে সক্ষম এবং তাদের অসংখ্য প্রতিলিপি বানাতে পারে, যা সব প্রতিলিপি অর্থাৎ সেলফ রেপ্লিকেশনও বলা হয়, যেখানে পেশি কোষ, রক্ত কোষ অথবা স্নায়ু কোষ সাধারণত নিজেদের প্রতিলিপি বানায় না। স্টেম কোষ বিভাজিত হতে পারে অথবা অন্য কোনো রূপে পরিবর্তিত হতে পারে। স্টেম কোষের অন্য কোনো রূপের কোষে পরিবর্তিত হওয়ার ক্ষমতা আছে, পুনরুজ্জীবিত হতে পারে, পুনরায় তৈরি করতে পারে, নিজেদের সারিয়ে তুলতে পারে। মানব স্টেম সেলের সংখ্যা সম্ভাব্য প্রয়োগগুলো আমি কয়েকটা বিস্তারিতভাবে আপনাদের সামনে বলছি। দেখুন, নার্ভ সেলস, মাসল সেলস, কার্ডিয়াক সেল, ইন্টেস্টিনাল সেল, লিভার সেল। এই নার্ভ সেল কোথায় থেকে? নার্ভ সেল ব্রেনে থাকে। দেখুন, এই কার্ডিয়াক সেল কোথায় থেকে? আমাদের হার্টে থাকে। এবং মাসল সেল কোথায় থাকে? আমাদের বিভিন্ন রকমের মাসল, শরীরের ভিতরে যেখানে যেখানে মাসল থাকে সেইখানে থাকে। ইন্টেস্টিনাল সেল আমাদের কোথায় থেকে? ইন্টেস্টাইনে থাকে, অর্থাৎ আমাদের যে ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন এবং স্মল ইন্টেস্টাইন আছে সেখানে একত্রিত ভাবে অবস্থান করে। লিভার সেল আমাদের কোথায় থাকে? লিভারে থাকে। স্টেম কোষ এবং স্বাভাবিক কোষের মধ্যে পার্থক্য কি? এই বিস্তারিত ভাবে আমরা জেনে নেব। উভয় কোষই ক্যান্সারে আক্রান্ত হতে পারে, কিন্তু স্টেম কোষের ক্ষমতা আছে। স্টেম কোষ শুধুমাত্র নির্দিষ্ট কিছু স্থানেই পাওয়া যায়, যেখানে স্বাভাবিক কোষের বিশেষ বৈশিষ্ট্য আছে, অন্য প্রকারের কোষে রূপান্তরিত হতে পারে না। যেমন আপনার চোখের মধ্যে থাকা কোষ আপনার মস্তিষ্কের কোষে রূপান্তরিত হতে পারে না। স্টেম কোষ বিশেষ রূপে অর্থাৎ বিশেষ বৈশিষ্ট্য সম্পূর্ণ নয়, পরবর্তীকালে বিশেষভাবে বৈশিষ্ট্য সম্পূর্ণ হয়। এই স্টেম কোষগুলো হলো স্বনবীকরণ ক্ষমতা সম্পূর্ণ। স্টেম কোষ উৎপাদন করা যেতে পারে, এগুলো বিভাজিত হতে পারে এবং অন্য প্রকার কোষে বিশেষভাবে বৈশিষ্ট্য সম্পূর্ণ কোষে রূপান্তরিত হতে পারে। স্বাভাবিক কোষ চিরকাল ধরে বিভাজিত হতে পারে না। স্টেম কোষ অমর কোষ বলা হয়, এটা হচ্ছে পৃথিবীতে অমর কোষ বলা হয় কারণ যার কারণে সেগুলো চিরকাল ধরে বিভাজিত হতে পারে এবং আমাদেরকে সুস্থ, স্বাভাবিক এবং হেলদি রাখতে সাহায্য করে। স্টেম কোষ সব প্রতিলিপিকরণের মাধ্যমে নিজেদের পুনর্নবীকরণ করতে সক্ষম হয়। স্বাভাবিক কোষের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট কারণের জন্য আগে থেকেই ডিএনএ কোড করা থাকে। স্টেম কোষ হলো ব্ল্যাঙ্ক কোষ, যা যে কোনো প্রকার কোষে রূপান্তরিত হতে পারে। স্টেম কোষের প্রকার দুই ধরনের স্টেম কোষ আছে, একটা হলো এমব্রায়োনিক স্টেম কোষ, কোনো নির্দিষ্ট বৈশিষ্ট্য না থাকা কোষ যা যে কোনো প্রকার কোষে রূপান্তরিত হতে পারে। পূর্ণাঙ্গ স্টেম কোষ, যেটা কিনা কোনো নির্দিষ্ট বৈশিষ্ট্য না থাকা কোষ যা অনেক ধরনের কোষে রূপান্তরিত হতে পারে কিন্তু সব ধরনের কোষে নয়। এমব্রায়োনিক স্টেম কোষ ডিম থেকে উৎপন্ন হওয়া ভ্রূণ থেকে উদ্ভূত হয়, যা ইনভিট্রো পদ্ধতিতে নিষিক্ত হয়েছে কোনো একটি ইনভিট্রো ফার্টিলাইজেশনের ক্লিনিকে এবং তারপরে দাতাদের অবগত সম্মতি গ্রহণ করে গবেষণাগারে উদ্দেশ্য দান করা হয়েছে। এমব্রায়োনিক স্টেম কোষ বৃদ্ধির জন্য নতুন কোষ সরবরাহ করতে ব্যবহৃত হয়, যার কয়েকটি চক্ষু কোষে পরিণত হতে পারে, আবার অন্যান্যগুলো যকৃত কোষে পরিণত হতে পারে। 1 নম্বর, অ্যাসিস্টেড ফার্টিলিটি চিকিৎসা
চিকিৎসায় অর্থাৎ আইভিএফ বাকি পড়ে থাকা প্রাথমিক পর্যায়ের ভ্রূণ থেকে পাওয়া ভ্রূণজাত স্টেম কোষ দেহে যে কোনো প্রকার স্টেম কোষ তৈরি করতে পারে। এমব্রায়োনিক স্টেম কোষ উৎপাদনের চিত্রতে আমি বোঝানোর চেষ্টা করেছি, এটা আপনারা দেখবেন। এর ডিএনএ এর 1 নম্বর এবং 2 নম্বরে এগ বিগানস ডিভাইডিং দেখুন, এবং 3 নম্বর আফটার 5 days ইটস ফর্মস ব্লাস্টোসিস্ট এ হলো এমব্রায়োনিক বল অফ সেলস। তার মানে বুঝতেই পারছেন 4 নম্বর হচ্ছে স্টেম সেলস আর হারভেস্ট এমব্রায়ো ডিস্ট্রয়। তার মানে বুঝতে পারছেন এই পদ্ধতিতে কিন্তু ইউজ করা হয় এমব্রায়োনিক স্টেম সেল। দেখুন কিভাবে হচ্ছে এটা ইন ভিট্রোতে ফার্টিলাইজড এগে কি করা হচ্ছে, মরুলা তৈরি করছে, তারপরে ব্লাস্টোসিস্ট তৈরি করছে, তারপরে কি হচ্ছে দেখুন বোন সেলস, কালচার্ড স্টেম সেলস, প্যানক্রিয়াটিক আইলেট সেলস, কার্ডিয়াক মাসল সেলস, ব্লাড সেলস, নার্ভ সেলস, এইরকম ভাবে কিন্তু শুরু হচ্ছে। দেখুন 2 নম্বর নন এমব্রায়োনিক সেল পূর্ণাঙ্গ স্টেম সেল। পূর্ণাঙ্গ স্টেম সেল হলো একটি কোনো নির্দিষ্ট বৈশিষ্ট্য ছাড়া একটি কোষ যা দীর্ঘমেয়াদী ভাবে কোষের নবীকরণ করতে, টিস্যু রক্ষণাবেক্ষণ এবং পুনরায় গঠন করতে পারে। কোথায় পূর্ণাঙ্গ স্টেম কোষ পাওয়া যায় আপনারা কি জানেন? পূর্ণাঙ্গ স্টেম কোষ অল্প সংখ্যায় অস্থিমজ্জা, পেশি, ত্বক, যকৃৎ, স্নায়ু, পেশি, আমিলাকাল কর্ডের রক্ত এবং অন্যত্র পাওয়া যায়। তাহলে বুঝতেই পারছেন আমাদের অঙ্গগুলোতে কোষ নষ্ট হয়ে গেলে সেগুলোকে প্রতিস্থাপন করে। পূর্ণাঙ্গ স্টেম কোষের পুনরায় সৃষ্টি হওয়ার ক্ষমতা আছে। কোনো ব্যক্তির শুধুমাত্র কয়েকটি বিশেষ বৈশিষ্ট্য না থাকা কোষ থেকে ট্রিলিয়ন সংখ্যক বিশেষ বৈশিষ্ট্য সম্পূর্ণ কোষ তৈরি হতে পারে। ছোট শিশু এবং বাচ্চাদের মধ্যেও পূর্ণাঙ্গ স্টেম কোষ দেখতে পাওয়া যায়। বিভিন্ন ধরনের পূর্ণাঙ্গ স্টেম কোষ, হেমিপ্রোজেনিটর স্টেম কোষ আমাদের দেহে রক্ত কোষকে প্রতিস্থাপন করতে পারে। 2 নম্বর মেসেনকাইমাস স্টেম কোষগুলো পেশি, হাড়, কার্টিলেজ, টেন্ডন, স্নায়ু, হার্টের কোষগুলোতে প্রতিস্থাপিত হতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ পূর্ণাঙ্গ স্টেম কোষ হলো এমএসসি অর্থাৎ মেসেনকাইমাল স্টেম সেল। যারা বায়োলজিতে, অনেকেই বায়োলজির সাবজেক্ট আছে, তারা কিন্তু এটা ভালো বুঝতে পারবেন, যা হার্টের পেশি, হাড়, কার্টিলেজ, টেন্ডন, লিগামেন্ট, স্নায়ু, ক্ষতিগ্রস্ত টিস্যুকে প্রতিস্থাপিত করতে পারে, নতুন রক্তজালিকাও তৈরি করতে পারে। এছাড়া অন্যান্য কোষগুলোকে সাহায্য করে। এই কোষগুলো অস্থিমজ্জা, ফ্যাটি টিস্যু, রক্ত অর্থাৎ খুব অল্প পরিমাণে, সন্ধির টিস্যুতেও খুব অল্প পরিমাণে অবস্থান করে। এই কোষগুলো খুবই বিরল, অতি সংখ্যায় বৃদ্ধির প্রয়োজন আছে। পূর্ণাঙ্গ স্টেম সেল সীমিত সংখ্যক স্টেম সেল উৎপন্ন করতে পারে। পূর্ণাঙ্গ স্টেম সেল জন্মের সময়ে সংগ্রহ করা আম্বিলাকাল কর্ড ব্লাডেও পাওয়া যায়, যা স্টেম কোষের উৎকৃষ্ট উৎস, যা গবেষণাগারে এবং ক্লিনিকে রক্ত ও রোগ প্রতিরোধ ব্যবস্থা সংক্রান্ত রোগের চিকিৎসায় ব্যবহৃত হতে পারে। শিশুর জন্মের পরে কর্ড ব্লাড স্টেম কোষ আম্বিলাকাল কর্ড থেকে সংগ্রহ করা হয় এবং সেগুলো ভবিষ্যতে ব্যবহারের জন্য সেল ব্যাংকে হিমায়িতভাবে অবস্থান করে রাখা হয়। আর সেই কোষগুলো শিশুদের রক্তের ক্যান্সারের চিকিৎসায়, যেমন লিউকোমিয়া, বিশেষ ধরনের জিনগত রক্তের রোগের ক্ষেত্রে সফলভাবে ব্যবহার করা যায়। তাহলে বুঝতেই পাচ্ছেন কর্ড টিস্যুতে পাওয়া যায় স্টেম সেল। এখানে বিস্তারিতভাবে একটা ছবির মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি। দেখবেন যে কর্ড লাইনিং CLSS এবং কর্ড লাইনিং HSCS MCS এবং এন্ডোলেথিসিয়াম HUVECS এবং পেরিমাস্কুলার রিজিয়ন পটস্টোন জেলি MSCS অ্যান্ড UCMS, এগুলো আপনারা বিস্তারিতভাবে বুঝতে পারবেন। অ্যাম্বিলাকাল কর্ড ব্লাড একটি ব্লাড ব্যাংকে সংগ্রহ এবং সংরক্ষণ করা যেতে পারে, যা সরকারি বা বেসরকারি কর্ড ব্লাড ব্যাংক হতে পারে। পূর্ণাঙ্গ স্টেম সেল কোষ মানবদের ত্বকের বাইরের স্তর, যা এপিডার্মিসে পাওয়া যায়। সবচেয়ে অভ্যন্তরস্থ স্তরে পাওয়া যায়, সেটা হলো বেসাল স্তর। এই স্তরের প্রতিটি দ্বিতীয় থেকে সপ্তম কোষ হলো স্টেম কোষ। এই স্তরের প্রতিটি এগুলো ক্রমাগতভাবে তৈরি হতে থাকে এবং এপিডার্মিসকে পুনরুজ্জীবিত করতে পারে এবং ক্ষতিগ্রস্ত টিস্যুকে পুনরায় উৎপাদিত করে, কারণ শুধুমাত্র এই কোষগুলোরই তরুণ ত্বকে অনির্দিষ্টভাবে বিভাজিত হওয়ার ক্ষমতা রাখে। প্রায় প্রতি 4 সপ্তাহ অন্তর এপিডার্মিস নিজে থেকে সম্পূর্ণভাবে পুনরুজ্জীবিত হয়। আমাদের বয়স হওয়ার সাথে সাথে এই প্রক্রিয়া ধীর গতি হয়ে যায়। ত্বকের স্টেম কোষের সংখ্যা হ্রাস পায় এবং তাদের জীবনশক্তি কমে যায়। ত্বকের অতিরিক্তভাবে ইউভি এর সংস্পর্শে আসা এবং অস্বাস্থ্যকর জীবনযাত্রা করা, ধূমপান, মদ্যপান, এই সকল প্রভাবকে লক্ষণীয়ভাবে বাড়িয়ে তোলে এবং যার ফলস্বরূপ পাতলা আরও গভীর বলিরেখাযুক্ত ত্বক দেখা যায় এবং বয়স্ক মনে হয়। অন্যদিকে উদ্ভিদের স্টেম কোষ হলো
অবিভাজিত, যা গাছের মেরিস্টেমে পাওয়া যায়। মানব স্টেম কোষের মতো উদ্ভিদ স্টেম কোষও নিজে থেকেই পুনরুজ্জীবিত করতে সক্ষম। এই নির্দিষ্ট কোষগুলোকে সারিয়ে তুলতে প্রতিস্থাপিত করে। পরিবর্তে উদ্ভিজ্জ স্টেম কোষগুলো দূষণ এবং কীটনাশকের হাত থেকে দূরে রেখে ল্যাবগুলোতে কালচার করা হয়। এগুলো বিজ্ঞানীরা উদ্ভিদদের উৎপন্ন করা যে কোনো ধরনের অ্যান্টি এজিং এর গুণাগুণ, মান ও পরিমাণ আরো বেশি নিয়ন্ত্রণ করতে পারেন। প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তারা আরো বিশুদ্ধ উপাদান সমৃহ পারেন, কারণ তাদের বাইরের উৎস থেকে অলক্ষিতভাবে আসা বিষাক্ত বস্তু বা রাসায়নিকদের বিষয়ে চিন্তা করতে হয় না। এবং উদ্ভিদ স্টেম কোষ থেকে আরোহিত বস্তু মানুষের ত্বকের কোষ এবং কোলাজেনের উৎপাদন বৃদ্ধিতে বিশেষভাবে সাহায্য করতে পারে এবং এর মাধ্যমে ত্বকে পুষ্টি উপাদান পৌঁছে যায়। উদ্ভিদ স্টেম কোষ মানব ত্বকের স্টেম কোষগুলোকে রক্ষা করে। এটি কিভাবে কাজ করে দেখতেই পাবেন আপনারা। দেখুন, প্রতিটি উদ্ভিদেরই স্টেম কোষ আছে। প্রতিটি স্টেম কোষে নির্দিষ্ট এপিজেনেটিক ফ্যাক্টর আছে, যেগুলোর কাজ হলো স্টেম কোষের বহুবিধ কার্যকারিতা এবং পুনর্নবীকরণের ক্ষমতা রক্ষা করে। স্টেম কোষের সেলেরিক্স এর ভিডিওটা আজকে এই পর্যন্ত। ভিডিওটা অতিরিক্ত দীর্ঘায়িত হয়ে যাচ্ছে, সেই জন্য আমার এই তথ্যগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং অন্যান্য নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলের সাথে অ্যাটাচ থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে সেলেরিকের দ্বিতীয় পার্ট নিয়ে।